কি ব্যাপার, উপস্থাপককে মঞ্চে দেখছি না, কারণ কি? উনি কই? আসে নাই তো? উনি আসার আগ পর্যন্ত কি আমি আপনাদেরকে গান শোনাতে পারি? তাহলে গান শুনেন। আপনি কে ভাই? আমি বাউল ইসমাইল শাহ। বাউল ইসমাইল। আমার নামও খন্দকার ইসমাইল। থ্যাংক ইউ। আমাদের দুজনের নামের একটা মিল আছে। আপনার এই অবস্থা কি? আমরা একটু বসে বসে কথা বলি। আমি হলাম এই অনুষ্ঠানের উপস্থাপক। তো পথে নানান সমস্যার কারণে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, এবং সেই জন্য আমি দর্শক মণ্ডলী আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনি যেহেতু গানটা ধরেছেন, গানটা খুব চমৎকার, এবং শেষের কিছু অংশ আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। এই গানটা লিখেছে কে? আমি লিখেছি। আপনি লিখে সুর করেছে? আমি সুর করেছি। সুর করেছেন আপনি। খুবই ভালো গান হয়েছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি সিলেটে। তা আপনি কতদিন ধরে গান করেন? যেমন আজ 12 বছর যাবৎ গান করতেছি। আপনার এখন বয়স কত? বয়স 20। 20। তো আপনি গানগুলো নিজে লেখেন, কতগুলো গান লিখেছেন? আমার 100 থেকে 200 গান নিজের করা আছে, সুর করা আছে। সুর করা আছে না? তো আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের অনুষ্ঠানটা আজকে হাল ধরেছেন, এবং শুরুতেই আপনাকে আমরা পেয়েছি। আপনাকে আমাদের পক্ষ থেকে, স্মাইল শোর পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। সিলেটের বাউল ইসমাইলের চমৎকার একটি গান আপনারা শুনেছেন প্রিয় দর্শক। আর সেই সাথে এখন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আরও কারা কারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের নাম স্মাইল শো। আপনারা যদি না হাসেন, একটু হাসির অনুষ্ঠান আমরা করতে চেষ্টা করব, তাহলে কিন্তু পুরো অনুষ্ঠানটি হাস্যকর হিসেবে পরিগণিত হবে। আমরা চাই যে আপনাদেরকে একটু মজা দিতে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বিশিষ্ট চিত্র পরিচালক, অভিনেতা, বিশিষ্ট শিল্পী জনাব সুভাষ দত্ত। এছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কণ্ঠরাজ মজহারুল ইসলাম। বিশ্বকাপ খেলা এখন চলছে, বিশ্বকাপ ক্রিকেট এখন চলছে, বিশ্বকাপ ক্রিকেটে উন্মাদ সারা পৃথিবী। আমাদের আজকের অনুষ্ঠানে খেলার উপর একটি চমৎকার গান থাকবে, গানটি করবে রুবা এবং টুংটাং। সাথে বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তাদের সাথে আপনাদের আমরা পরিচয় করিয়ে দেব। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক, বিশিষ্ট লেখক, ঔপন্যাসিক, কবি হুমায়ুন আহমেদের লেখা একটি গানে চমৎকারভাবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী SI টুটুল। দয়ার সাগর ও গো দয়াময়। এছাড়াও একজন মজার অভিনেতা, বিশিষ্ট অভিনেতা সালেহ আহমেদ আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা সালেহ ভাইকে আশা করছি কিছুক্ষণের মধ্যে বলাটা পেয়ে গেছি আমরা। কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি, ভালো আছি। এটা কি অনুষ্ঠানের নাম? অনুষ্ঠানটার নাম হচ্ছে স্মাইল। স্মাইল শো। স্মাইল। গান গেয়ে গেল ওই বাউলের নাম কি? বাউল ইসমাইল। তার নাম ইসমাইল, আমার নাম ইসমাইল। অনুষ্ঠানের নাম হচ্ছে স্মাইল। আর ইসমাইলে ভর্তি। আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? এখানে গ্রুপ ছবি নিচ্ছে, একটা পেছনে একটা ভালো বিল্ডিং থেকে তার সামনে দাঁড়িয়ে একদল লোক দূরে থেকে ক্যামেরা নিয়ে ওই গ্রুপ ছবি উঠাচ্ছে। কিন্তু ওই ক্যামেরা রেডি করে উনি একটু সবাইকে হাসি, মৃদু মৃদু হাসি দিতে বললেন, স্মাইল স্মাইল। তখন ওই বাড়ির থেকে মেড সার্ভেন্ট বেরিয়ে এসে বললো যে ইসমাইল বাসায় নেই, 14 গ্রাম গেছে। 14 গ্রাম গেছে। আপনার সাথে কথা বললে তো বা গল্প শুরু করলে আপনি শেষ করতে চান না বা শেষ হবে না, খুব ভালো লাগে শুনতে। তবে আপনার সাথে আবার কথা বলবো, আপনি বসুন। আমাদের আজকের অনুষ্ঠানের এখনকার অতিথি বিশিষ্ট অভিনেতা সালেহ আহমেদ। তিনি যেভাবে গল্প শুরু করেছেন আমরা মনে করতে পারি যে আরো গল্প তিনি কিছু বলবেন। তারপর শুনুন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কিছুদিন আগে এক ছেলে যে প্রিজাইডিং অফিসারের সঙ্গে দেখা করলো। কি ব্যাপার? স্যার কালকে নির্বাচন, স্যার আপনার সঙ্গে একটু কথা আছে। বলছে না, আমার সঙ্গে কোনো কথা নেই নির্বাচনের আগে। বল স্যার একটু শুনুন, এই 840 নম্বর ভোটার যখন আসবে তাকে একটু আটকাবেন। কেন? কেন আটকাতে হবে? সেটা স্যার আটকানোর পরে আমি বলবো। প্লিজ স্যার আপনাকে বিশেষ অনুরোধ, তাহলে কাল আসবেন আপনি বুথে সকাল সকাল। এসে 8টার সময় দেখা করেছে। তখন 840 যার কাছে আছে সেই পুলিং অফিসারকে ডেকে বলছে, ওয়ে এই 840 ভোটার আসলে পরে একটু আটকায় ইনাকে জিজ্ঞেস করে, আপনি এখানেই বসেন, কাছেই বসে থাকবেন। ঠিক আছে স্যার। 10টার সময় দেখে যে আসেনি, 12টার সময় আসেনি, 2টার সময় আসেনি। তখন সে প্রেসিডেন্ট অফিসার বলছে, আমি স্যার চট করে 4টে খেয়ে আসি। বলে যান, তাড়াতাড়ি আসবেন। যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এলো। 4টার সময় আসেনি, 5টায় ক্লোজ হয়ে যায়, তখনও আসেনি। ক্লোজ হওয়া জায়গার ভিতর ওই ভোটার নেই।
তখন আবার পুলিং অফিসার কাজ যেয়ে দেখে যে ভোট দিয়ে গেছে 840 ভোট দিয়ে গেছে তখন সে রাগারাগি যে এত আমি সকাল থেকে বলতেছি স্যারে আপনাকে বলে দিল আপনি কেন তাকে আটকালেন না বলে আমি কি আপনার বাবার চাকর যে আটকাবো দুইজনের প্রচণ্ড ঝগড়া শুরু হলো প্রিজাইডিং অফিসার উঠে আসে বললেন শুনুন আচ্ছা কী ব্যাপারটা কি তার সঙ্গে কই উনি আমার আব্বা 6 বছর আগে মারা গেছেন কিন্তু সংসারে এমন ঝামেলা বেঁধে গেছেন এই ঝামেলা উনি ছাড়া সমাধান হওয়ার কোনো উপায় নাই উনি খালি নির্বাচনের সময় উঠে এসে ভোটটা দিয়ে আবার চলে যান ভেবেছিলাম যে এই সময় তাকে ধরে সমাধান নিব এইবারও ইয়ে করে আচ্ছা সামনে নির্বাচনে দেখ খালি নির্বাচনের কবর থেকে উঠে এসে ভোট দিয়ে আবার চলে যান। জনসাধারণের এডুকেশন কম লেখাপড়া আমরা খুব এগোতে পারিনি এডুকেশন কম থাকার অনেক বিড়ম্বনা মনে করেন বাজারে মাছ বিক্রি করে আতাহার আর তার ছোট ভাই আব্দুল দুইজন একসঙ্গে জীবনে কোনোদিন লেখাপড়া করেনি সরেও জানে না এমন সময় এক ইংরেজ সাহেব নতুন বাংলাদেশে এসে বাংলার কিছুই জানে না উনি এসে মাছ কিনতে এসে দাম জিজ্ঞাসা করছেন যে হাউ মাছ তখন আতাহার বলে স্যার ইলিশ মাছ তখন উনি বলছেন নো আই এম টকিং অ্যাবাউট দ্য প্রাইস হাউ মাছ স্যার খুব ভালো ইলিশ মাছ আপনি নিয়ে যান তখন একটা ইলিশ নিয়ে উনি 500 টাকা দিলে পরে ওই লোক 300 টাকা ফেরত দিল 200 টাকা দাম নিল নেওয়ার পর সাহেব দেখেছেন দামটা কনভিন্সিং তখন সাহেব বলেছেন ওকে সঙ্গে সঙ্গে সে বলে যে ও আমার ছোট ভাই আব্দুল আমরা একসাথেই মাছ বেচি তখন সাহেব মুখ ফ্যাকড়ায় কিচ্ছু না বুঝে একটু হেসে বললেন বাই বাই হ্যাঁ আমরা ভাই তাহলে একটু বলে নেই আমাদের এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমরা ব্যক্তি জীবনে বা পারিবারিকভাবে বন্ধু বান্ধব মিলে যেখানেই আমরা গল্প করি আড্ডা দিই সবাই কিন্তু বিভিন্ন রকম নানান রকম গল্প থাকে এবং সেগুলো খুব এনজয়েবল সবাই খুব মজা পায় সেই গল্পগুলোই কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থাপন করতে চাই সালে ভাই যেভাবে সালে ভাই মনে আরেকটা কিছু বলবেন না সবচেয়ে সুন্দর একটা গল্প আমি বলতে চাই আচ্ছা কি সেটা হলো আমি এখন যাই তা আপনারা একটা হাততালি দেন তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার হাতে আপনারা একটা কাপড় দেখতে পাচ্ছেন কাপড়টার রং খুব একটা ভালো না খুব একটা উজ্জ্বল না আমি চেষ্টা করব এই কাপড়টির রং পরিবর্তন করা যায় কিনা অন্য কাপড়ে পরিণত করা যায় কিনা এবং দর্শক মণ্ডলী আপনারা এখানে যারা আছেন যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে একটা জোরে তালি দেবেন আর যদি না হয় তাহলে হাত বন্ধ করে বসে থাকবেন দেখা যায় কাপড় দেখা যায় ভালো হয়েছে নাই তো নাই রেডি নাই দূর কই এটা কি বলে গেল নাই রেডি এই যে কাপড় সুন্দর একটা কাপড় চমৎকার না স্ক্রিনও দেখা যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু এই কাপড়টা যদি আমরা ম্যাজিক করি তাহলে এটার খুব একটা পরিবর্তন এসে যেতে পারে আপনারা যারা শাড়ি পরেন বিশেষ করে মহিলারা যারা আছেন আপনারা লাল শাড়ি পরলে সেটাকে নীল করে ফেলবেন তাহলে ডবল কিনতে হচ্ছে না সেই ডবল কিনের হাত থেকে আপনারা বেঁচে যাবেন আমি যদি একটু ম্যাজিক করি 1 2 3 4 সারা পৃথিবী এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত বাংলাদেশও বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করছে সারা পৃথিবীর কোটি কোটি দর্শক ঘরে বসে কেউ ভেন্যুতে গিয়ে ক্রিকেট খেলা দেখছেন আমরা বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে একটি চমৎকার গান করেছি কারা গানটা গেয়েছে কারা লিখেছে সেটা আমরা পরে জানাচ্ছি এখন এই প্রেক্ষাপটে আমরা আমাদের আজকের এই মঞ্চে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই কেমন আছেন বেশ ভালো আমি কিছুক্ষণ আগে একটা ম্যাজিক দেখিয়েছিলাম আপনি মিস করেছেন আপনার কাছ থেকে আমরা কিছু গল্প শুনতে চাই আপনারা বন্ধু বান্ধব একসাথে হলে নিশ্চয়ই অনেক গল্প করেন আসলে আমাদের মেইনলি যে ধরনের ঘটনাগুলি ঘটে ম্যাক্সিমাম হাসির ঘটনা ঘটে প্লেয়ারদের ট্যুরে যখন দেশের বাইরে যায় তখন আসলে দেশের ফ্যামিলি থাকে না দেশের ফ্রেন্ড সার্কেল থাকে না তখন ওই টিমটাকে নিয়েই যতটুকু যা করা যায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে ধরেন টিমে কেউ থাকে যে মেয়েদের গলায় কথা বলতে পারে তখন এক রুম থেকে আরেক রুমে ফোন করে তাকে বলা হয় যে আমি অমুক মেয়ে বলছি তোমার ফ্যান তোমার খেলা দেখেছি টিভিতে আপনি পারেন সেটা না আমি পারি না বাট আইডিয়াগুলি হয়তো আমার মাথা থেকে মাঝে মাঝে যেত তো অনেক প্লেয়ারকে আমরা কল করতাম আসো নিচে আসো রুম ছেড়ে লবিতে আসো কথা বলি তো ওই প্লেয়ারকে আমরা আবার ফলো করতাম ব্যালকনি থেকে তখন দেখা যেত যে ওই প্লেয়ার
হাঁটছে লবিতে, হোটেলের লবিতে খুব হাঁটছে, কিন্তু কেউ নেই। ওই হলুদ ড্রেস পরা বা ব্লু ড্রেস পরা মেয়েটা আর নেই। আচ্ছা তো তখন এই ধরনের ঘটনা ঘটে, আবার রুমে চলে আসে, আবার ফোন, কি ব্যাপার, আমি বসে আছি, তুমি আসো না কেন? আবার ওই প্লেয়ার নিচে যায়, কিন্তু কারো দেখা নেই। এই ধরনের অনেক ঘটনা ঘটে। তারপরে ইভেন এটা আসলে শুধু প্লেয়ারদের ভিতরে সীমাবদ্ধ না, অনেক সময় টিম ম্যানেজমেন্টের ভিতরে চলে গিয়েছে। অনেক ম্যানেজার কেউ বা কোচ কেউ দেখা গেছে লবিতে হাঁটাহাঁটি করছে কারো খোঁজে। অনেক সময় দেখা যেত যে হোটেল রুমগুলিতে খুব সুন্দর সুন্দর পেইন্টিংস লাগানো থাকে সব রুমে, বড় বড় হোটেলে। তো আমরা যখন ওই ধরনের হোটেলে থাকতাম, ধরেন নতুন কেউ টিমে চান্স পেয়েছে, এমন একজনকে আমরা বলতাম যে বাকরা বানানোর জন্য। তো হোটেল ছেড়ে যখন ট্যুর শেষের দিকে আমরা চলে আসব, তখন বললাম, কি ব্যাপার, তুমি এখনো এইগুলি প্যাক করো নাই পেইন্টিংসগুলি? কেন দুজয় ভাই, কেন? না, এটা তো যে এই রুমে থাকবে তার তো নিয়ে যাওয়ার জন্য, পেইন্টিংসটা তোমার নিয়ে যাওয়ার জন্য। তো তখন ওই ছেলে দেখা গেলো প্যাক অনেক কষ্ট করে নিচের থেকে টেপ আনলো, পেপার টেপার দিয়ে প্যাক করে রেডি নিয়ে যাবে। তখন আবার আরেক প্লেয়ার আসে, কি ব্যাপার, এটা নিয়ে কোথায় যাও? আমরা এই বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে একটা গান করেছি, চমৎকার। আমরা বলবো না, আপনি বলবেন, এবং দর্শক যারা আছেন আপনারা বলবেন যদি ভালো হয়ে থাকে। গানটি করেছে দুই বোন, ব্রাহ্মণবাড়িয়ার দুই বোন, তারা দুইজনেই চোখে দেখতে পায় না, এবং সেই দুইজনকে এখন আমরা আপনার সামনে হাজির করব, এবং তারা চমৎকার সেই গানটি আমাদেরকে শোনাবে, রুবা এবং টুংটাং। প্রিয় দর্শক, আমরা রুবা এবং টুংটাংয়ের কথা বলেছিলাম। দুর্জয় ভাই, আপনার ডান পাশে, আপনার পাশেই রয়েছে, তার নাম হচ্ছে টুংটাং, এবং তারপরে রয়েছে রুবা। এরা দুইজনেই কিন্তু দীর্ঘদিন যাবৎ গান করে, সঙ্গীত পরিবারের সন্তান। আর টুংটাং হচ্ছে সুর করে, আর রুবা হচ্ছে গান লিখে আবার গান করে, গান গেয়ে শোনায়। তোমাদের দুজনের পাশে আছে কিন্তু আমাদের ক্রিকেটার দুর্জয় ভাই, তোমরা তার কথা জানো? জি হ্যাঁ জানি। হ্যালো 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 স্যার। আজকে কেমন লাগছে এই যে বিশ্বকাপ ক্রিকেট এখন চলছে, তোমাদের পাশে একজন ক্রিকেটার? হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের, তাই ওনার সাথে বসতে পেরে, ওনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমার কাছে একেবারে স্বপ্নের মতো। টুংটাং শুট করেছো কিভাবে? যেহেতু এটা ক্রিকেটের গান, হ্যাঁ। ক্রিকেট একটা রিদমিক খেলা, হুম, তাই চার ছক্কার রিদমগুলো মাথায় রেখে আমি রিদমিকভাবে শুটটা করেছি। হুম, এটার মধ্যে ওয়েস্টার্ন ইস্টার্ন মিলিয়ে আমি শুটটা করেছি। আচ্ছা আচ্ছা, তারপর ড্রামস, লিড গিটার, বেস গিটার, হ্যাঁ পিয়ানো, হ্যাঁ। বাঁশি, অর্গান সব কিছু মিলিয়ে আমি শুটটা করেছি। তো আমার কাছে তো ভালোই লেগেছে, দর্শক মণ্ডলী আপনার কাছে তো ভালোই লাগবে আশা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কিছু বলবেন? না, ওই যে একটা খুব ফাইন একটা পয়েন্ট বলে যে ক্রিকেট একটা রিদমের খেলা। আচ্ছা, তো এই জিনিসটা কোথা থেকে তুমি শিখলে বা জানলে ক্রিকেট একটা রিদমের খেলা? টুংটাং। এটা আপনাদের খেলা দেখে দেখেই, আচ্ছা 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 আমাদের শিক্ষক তো আপনারাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা যে গানটা করেছো এখন কি সেটি আমাদের দর্শকদের সামনে তোমরা শোনাতে পারবে কে? অবশ্যই। চার ছক্কায় মুখরিত গ্যালারি, চলছে ব্যাট বলের লড়াই। সাবধান হও, বি কেয়ারফুল ব্যাটসম্যান, উইকেট ধরে রাখা যায়। ফাস্ট বল বা লেগ স্পিন আর আপ স্পিন, যে কোনো বলের
চমৎকার চমৎকার গান হয়েছে দুর্জো ভাই, আপনার কেমন লেগেছে? আমারও চমৎকার লেগেছে, এক্সেলেন্ট। এবং আমি আসলে ওদের ট্যালেন্ট দেখে আমি অত্যন্ত অভিভূত, এবং আমি চাই যে ওদের এই চেষ্টার মাধ্যমে আমাদের সব ক্রিকেটারদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, স্পেশালি যে টিমটি ওয়ার্ল্ড কাপে গিয়েছে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং ওদের এই গানের মাধ্যমে তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। এবং আমি চাই যে ওরাও আমাদের এই সাপোর্টের কারণে ওদের এই প্রতিবন্ধকতা কাটিয়ে ওদের ট্যালেন্ট দিয়ে ওরা সামনে যেন ভবিষ্যতে এগিয়ে আমাদের যেতে পারে। আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে পারে। আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে হবে, বুঝছো? একজন দর্শককে আমরা দেখতে পাচ্ছি বেশ উস্কু খুস্কু মেজাজ, বেশ নড়াচড়া করছেন, ডিস্টার্ব করছেন। অনুষ্ঠানে আসলে তো ভাই এরকম করা ঠিক হবে না। আপনি কি, আপনার সমস্যাটা কোথায়? কথা বলতে না, কি কথা? আচ্ছা আসেন আসেন আসেন, মঞ্চে আসেন, মঞ্চে আসেন। দর্শকদের মধ্যে বসে এরকম নড়াচড়া করলে তো ভাই অনুষ্ঠান করতে খুব প্রবলেম হয় আসলে, বুঝছেন না? আপনার নাম কি? জি ভাই, আমার নাম প্রিন্স। প্রিন্স প্রিন্স। ওরে বাপ, তা আপনি কি করতে চান? তো আমি আজকে আপনাদের এই যে স্মাইল শো, হাসির অনুষ্ঠান দেখার জন্য অনেক কষ্ট করে টাঙ্গাইল থেকে আসছি। তো অনেকক্ষণ ধরে আপনি বক বক করছেন, একাই বলে যাচ্ছেন। এই যে আমরা দর্শকরা বসে আছে, আমাদের একটু চান্স দেওয়া উচিত না? আপনার তো গলায় প্রবলেম। গলায় প্রবলেম মানে আসলে ওই সমস্যা হয়ে গেছে, সমস্যা মানে প্রবলেম। তো আমি একটু 2 মিনিট কথা বলে চলে যাব। টাঙ্গাইল থেকে আমি যখন আপনার এই স্মাইল শো দেখার জন্য রওনা দিছি, তখন আমার সঙ্গে ছিল একটি মোটরসাইকেল, 50cc মোটরসাইকেল। তো মোটরসাইকেল কিছু রাস্তা আসার পর ওটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো মোটরসাইকেল কীভাবে স্টার্ট দিচ্ছি তার একটু নমুনা দেখাচ্ছি। 50cc মোটরসাইকেল স্টার্ট দিচ্ছি, তো ওল্ড মডেল তো স্টার্ট নিল না। এগেন চান্স, আরেকবার চেষ্টা। তো ইসমাইল ভাই তো ধাক্কা দিয়ে সেই মোটরসাইকেল কীভাবে স্টার্ট, খেয়াল করেন। মোটরসাইকেল রেখে দ্রুত আপনাদের এই স্মাইল শো দেখতে হবে। নদীপথে আর কি রওনা দিলাম। কিছুটা রাস্তা আর কি ওই স্যালো মেশিন, ইঞ্জিন চালিত নৌকা, ইঞ্জিন চালিত নৌকা। সে নৌকার ইঞ্জিন স্টার্ট দেওয়ার নমুনাটা দেখেন। স্টার্ট দেওয়ার একটা কুতকুত শব্দ হয়। মানে ওই একটু জ্যাম হয়ে রয়েছে, ইঞ্জিনটা একটু জ্যাম হয়ে রয়েছে, স্টার্ট নিচ্ছে না বগি। এগেন চান্স, আরেকবার চেষ্টা। এটাকে বলে মিসফায়ার যান্ত্রিক ভাষায়, মানে একটু ফুস করে শব্দ। মিসফায়ার, মিসফায়ার মানে ইঞ্জিন গরম হয়েছে, এইবার হয়তো স্টার্ট ধরলে ধরতেও পারে। লাস্ট চান্স, আখেরি চেষ্টা, লাস্ট চান্স। মানে স্টার্ট ধরে গেছে। স্মাইল শোর পরবর্তী আকর্ষণ হচ্ছেন তরুণ মনের অধিকারী একজন মানুষ, একজন ব্যক্তিত্বকে আমরা এখন আমন্ত্রণ জানাবো। তিনি হচ্ছেন আমার, আপনার, আমাদের সবার প্রিয় মানুষ সুভাষ দত্ত। প্রবলেমটা তো আমার হবে, আমার অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করেছি, পায়ের সমস্যা তো আমার বিপদ না, এটার জবাবদিহি তো আমাকে করতে হবে। ওইদিকে গেছিলাম, একটু সিঁড়িতে পিছলে গেছি। অনুষ্ঠানের নাম তো স্মাইল শো, এখন তো হাসির বদলে দুঃখ। এখন ব্যথাটা কেমন? প্রিয় দর্শক, আসলে আমার কিছুই হয়নি, ওটা পুরো একটা অভিনয় করলাম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার অনুষ্ঠান আপনাকে ইনভাইট করেছি, আপনি একজন তরুণ মানুষ, আপনার এই অবস্থা হবে কেন? আপনি ৭৭ বছরের তরুণ মানুষ। ও ৭৭ বছরের তরুণ মানুষ। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় যখন আমি ফোন করেছি, আমি সকাল ৯টার দিকে ফোন করেছি, আমাকে বললো যে না, উনি এখন কথা বলবেন না। আমাকে কোনো কারণ ছাড়াই বললেন যে আপনি পরে কথা বলুন। হ্যাঁ, সেই আসলে হলো কি, এটা আমার একটা সাধনা। মানে সকাল 10টা পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি না। আচ্ছা, অনেকে 10টার আগে যারা আমার সাথে কথা বলতে চায়, তো আমি একটা কার্ড রাখি কাছে। কি কার্ড? যে কার্ডটা হলো এইটা, যে আমি সকাল 10টা পর্যন্ত কারোর সাথে কথা বলি না। সকাল 10টা পর্যন্ত কারো সাথে কথা বলি না, মৌন থাকি। তো এটা আমার একটা অভ্যেস। অনেকে হয়তো আসে, দাদা কেমন আছে, অনেকে রাগ করে, তখন আমি এটা আবার বের করে দেখাই দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আপনার চেহারা, আপনার এই রূপের রহস্যটা কি? রূপের রহস্যটা হলো আর কিছু না, আমি ফুললি ভেজিটেরিয়ান। আচ্ছা, আমাদের শত্রুটা হলো জিহ্বা। এই জিহ্বাটা হলো আমাদের শত্রু, যা খায় না। একটু দিবেন ভাই, তাড়াতাড়ি দেন,
মজা লাগতেছে, আমি কিন্তু ওর মধ্যে নাই। আচ্ছা, আপনি সকালবেলায় কথা বলেন না, কিন্তু আপনি আবার বিভিন্ন রকম কথা বলতে পারেন। আমরা দেখেছি যে আপনি নানান রকম কথা, একজনের কথা 5 জনের কথা আপনি একা বলেন। এইটার আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বসে বসে বলবো না দাঁড়াবো? দাঁড়াতে চাইলে দাঁড়ালে আচ্ছা, দাঁড়ালে ভালো লাগবে। এটা একটা চেষ্টা, আর কিছু না। আমি একা 5 জনের গলায় কথা বলবো। ও মাই গড। হাজব্যান্ড অফিসে চাকরি করে আর ওয়াইফ রান্নাঘরে কাজ করতেছে। তো অফিসে যাওয়ার আগে ওই ওয়াইফকে ডাকছে ভদ্রলোক, এই যে শুনছ, আমি অফিসে যাইতেছি, দেখা করতে হইবে না? আইতাছি, খারাপ হাতের কামটা কইরা এখনই আসো, তাড়াতাড়ি কইরো না। তারপরে তো ভদ্র মহিলা আসলো, এসে কাপড় টাপড় মুছে, তুমি যাইতেছ, খুব ভালো কথা, বিকাল 5টার মধ্যে কিন্তু চলে আইবা। আজকে কিন্তু ওই যে একটা ফাংশন আছে না, ওইখানে সুভাষ দত্ত আইব। আমি তোমার লগে আর ওই পাপ্পুর লগে সুভাষ দত্তরে দেখতে যাবো। আমার সময় হইব না, অফিসের পরে আমার মিটিং আছে, জরুরি মিটিং, আমি পারবো না আসতে। কেন পারবো না? কেন? আমি কথা কইলে তুমি খালি কাজ কাজ করে উঠো, সারাদিন খালি কাজই করো, এটা কোনো হয় নাকি? তো বউরে কইতেছে, বউ আবার কইতেছে, তুমি তো আইবে না গো। আমি বললাম তো আমি আসবো না। ও বিয়ার আগে যখন প্রেম করছিলে তখন তো গো আমার সাথে দেখা করছো, আর এখন আমি ফাংশনে যাইতেছিলাম তোমার লাগে, পাপুর লাগে, তা তুমি যাইবে না। তখন সেই হাজবেন্ড বলতে, ঠিক আছে তুমি কান্দো না, তোমার কান্দন দেখলে আমার কান্দন এসে পড়ে, তুমি রেডি থাকো, পাপ্পু রেডি, আমি ওই অফিসে ক্যান্সেল করে দিই, আমি তোমার নিয়ে সুভাষ দত্তরে দেখতে যাবো, ঠিক আছে? আইবো তো? সত্যি কথা কইতে, সত্যি কথা কইতেছে। পাপ্পু তুমি রেডি থাকো বাবা। ও মা, বাবার মার সাথে ফাংশনে সুভাষ দত্তকে দেখতে যাবো, কি মজা, কি মজা, কি মজা। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ইসমাইল শোর এবারের অতিথি, আমরা সবাই যাকে কণ্ঠে চিনি, সারা বাংলাদেশে যিনি কণ্ঠরাজ হিসাবে পরিচিত, তিনি হচ্ছেন মাজহারুল ইসলাম। আপনাদের বিনোদন বন্ধু আমি এসেছি ইসমাইল শোতে আপনাদের অভিনন্দন জানাতে। আপনি যেভাবে কথা বলেছেন, আমার তো মনে হয় বাংলাদেশ চলচ্চিত্রে দত্ত দানবের যে কণ্ঠ, সেরকম কণ্ঠের নমুনা আপনার কণ্ঠে এখন আমরা পেয়েছি। আরে আমাকে তো সবাই জাতীয় দত্ত বলতো। জাম্বু, আপনারা যারা সিনেমাতে আমাকে দেখেছেন, আমার কণ্ঠ শুনেছেন, হ্যাঁ, দত্ত কিভাবে হাসতো, দত্ত কিভাবে কথা বলতো, একটু নমুনা দেখাই। দত্ত দেখি দেখি দেখি। ধোঁয়া উঠছে, কলসি থেকে ধোঁয়া উঠছে। গোলাম হাজির, হুকুম করো মালিক। এই হলো দত্তের ভয়েস। আচ্ছা, দত্তরা তো হাসতে পারে না? হ্যাঁ, দত্তরা হাসতে পারে। দত্তের হাসি আমরা শুরুতেই দেখেছি। দত্ত দানবরাও যে হাসে, আপনারা ইবনে মিজানের ছবি, এফ কবির চৌধুরীর ছবি, সেই ফ্যান্টাসি ছবিগুলোতে দত্ত উড়ে যাচ্ছে আর হাসছে, হো 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 হো, সেই হাসিটা আমি দেখালাম। আচ্ছা, বেতারে আপনার কথা যখন আমরা শুনি, তখন আপনি খুব উচ্চ স্বরে কথা বলেন, বেশ লাউড। এটার কারণটা কি? এটার কারণ একই, কি যে সাধারণ মানুষকে লাউজি জায়গাতে, হাটে বাজারে, ছোট্ট রেডিওর ভিতর দিয়ে নিজেকে স্টাবলিশ করা আর কি। আচ্ছা আচ্ছা। আর তারপরে যাত্রা দেখবেন, আপনি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, মনে করুন যে এখানে আমি দেখাতে পারি। তো মনে করুন যে রাজা রানী রাজাকে বিট্রে করছে, রাজা টের পেয়ে গেছে, তখন রাজা আসলেন, মঞ্চে আসলেন। তুই এসেছিস ছদ্মবেশে আমাকে হত্যা করতে, এবার তোর রক্ষা নেই। বিবেক আসলো, ওরে ও মাটির মানুষ, ভুল
করে তুই করলি আঘাত যারে, সে যে তোর বুকের মানে চিনলি না গো তারে। এই যে বিবেক আসো না, রানী যে পড়ে গেছিল সে কিন্তু আস্তে করে সুসুর করে চলে গেল। এইভাবেই যাত্রার আর্টিস্ট আসে, যাত্রার আর্টিস্ট চলে যায়। যাত্রা শেষ। হ্যাঁ ভাই, এবার বাংলা বিহার উড়িষ্যার মহানধিপতি, আমি বলেছি আমি পারবো না, তবু আমাকে বলেছে অভিনয় করতে। না, এটা একটু আছে, এটা কিন্তু স্কেল আছে, একটা স্কেল আছে। সে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বাংলার স্বাধীনতা সূর্য আজ অস্তাচলগামী, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনাবে সেই জাগরের ভয় বাণী। ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রোধ করবে সেই মরণের অভিযান। যাত্রার অনেক বড় আর্টিস্ট অমলেন্দু বিশ্বাস, অরুণার বাবা, চিত্রনায়িকা। তো তিনি রোমান্টিক ডায়লগ কিভাবে বলতেন, এই যে তুই আমাকে খাওয়ার সময় ডেকে খাওয়াস, কাছে কাছে রাখিস, এর নাম বুঝি প্রেম, এর নাম বুঝি ভালোবাসা। এটা হলো রোমান্টিক ডায়লগ, বুঝলেন? যাত্রার ডায়লগ তো এইভাবেই হবে। মা মা, ছোট ভাই সিগারেট খেয়েছে, বড় ভাই তাকে মেরেছে, তাতে কি হয়েছে মা? মাদার ভাই, স্মাইল শোতে এসে আপনার এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হাসি, হাসি হার্টের একটা দারুণ ওষুধ। এবং আজকাল অনেক স্মাইল ক্লাব হচ্ছে। আমরা মাঝে ভাই আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের ঘরে বাইরে বন্ধু বান্ধব আমরা বসে কিন্তু আড্ডায় অনেক গল্প, মজার মজার গল্প বলি, সেই গল্পগুলোই আমরা দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং আপনাকে আবার আমাদের অনুষ্ঠানে রাখবো দৈত্য দানব নিয়ে। আশা করছি আর আপনারা আসবেন না, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক একটু অন্যরকম অনেকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকটি চমৎকার গান শুনতে চাই। আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট একজন লেখক, ঔপন্যাসিক, কবিতা লিখেন, গান লিখেন, গল্প লিখেন, চলচ্চিত্র নির্মাণ করেন, তেমনি একজন বিশিষ্ট মানুষ হচ্ছেন আমাদের প্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদ। স্মাইল শোতে আমন্ত্রণ জানিয়েছে অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, স্মিত হাসির অধিকারী যিনি, আমাদের প্রিয় শিল্পী SI টুটুলকে। SI টুটুল। হাসাতে পারেন কিনা সেটা আমি জানি। হাসতে পারি, হাসাতে পারি। হাসতে পারেন, তবে আপনি হেসে হেসে কথা বলতে হবে। আমি তো সবসময় হেসে হেসেই কথা বলেন না? আপনার এই স্টাইলটাও খুব সুন্দর। এটাও কিন্তু একটা নতুন স্টাইল আমাদের দেশে চালু হয়েছে, ভালো লাগে। আপনার গেটআপটা খুব সুন্দর। আপনি সাদা ড্রেস পরে এসেছেন কেন? সাদা ড্রেস পরে এসেছি, সাদা আমার খুব পছন্দের কালার। আচ্ছা, আমাদের ক্যামেরায় খুব প্রবলেম হয়, কিন্তু এখন তো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ আমরা করব না। আপনি যেটা পরে আছেন জামা খুলে ফেললে অসুবিধা হবে, সমস্যা হতে পারে, সেই সমস্যায় আমরা যাব না। যেটা পরে এসেছেন এটা কিছু করার নেই। আপনি এবং শাওন, আপনাদের ডুয়েট একটি সিডি বেরিয়েছে এবং সেখানে বেশ কিছু চমৎকার গান আছে এবং গানগুলো লিখেছেন একজন বিখ্যাত মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় ঔপন্যাসিক, এই দেশের অত্যন্ত আলোচিত হুমায়ুন আহমেদ। সেই সিডি সম্পর্কে আপনার কাছে কিছু কথা শুনতে চাই। আমি যখন এই গানগুলো করি তার আগে স্যারের সঙ্গে আমার অনেক সখ্যতা আছে। একটা দুটো গান আমাকে দিলেন, দেওয়ার পর আমি গান সুর করলাম। করার পর প্রথম যে গানটি ছিল ওটার নাম ছিল আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে। লাইক আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে, ও সমুদ্র কাছে আসো আমাকে ভালোবাসো, আদরে লুকায়ে রাখো তোমার অঞ্চলে, আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে। এই গানটি দিয়ে প্রথম শুরু। এই গান সুর করার পর স্যার একটি নাটকে এই গানটি লাগিয়েছিলেন। তারপর আমাকে একটি গান দিলেন, গানটি দিয়ে উনি আমাকে বলে গেলেন যে এই গানটা তুমি সুর করে রাখবা এবং এটা হচ্ছে আমার মরণ সঙ্গীত। এই গানটি আমি লিখেছি
এটা আমার মরণ সঙ্গীত এবং ইটস রিয়েলি আমার কাছে ফিল হচ্ছে এটা আমারও মরণ সঙ্গীত। ওই গানটির নাম হচ্ছে চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। তো আমাদের অনুষ্ঠান হচ্ছে তো স্মাইল শো, আপনাকে দেখতে পাচ্ছি পিছনে খুব স্মাইল শো না, আমাকেও দেখা যাচ্ছে স্মাইল শো। হ্যাঁ, আমরা তো এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মনে করছি যে শেষের দিকে আরো হাসির কিছু আমরা উপহার দিতে পারবো। হাসতেও তো মানুষ মরতে পারে। আমি তো আমার যদি শখের বা আমার যে ইচ্ছে সেই ইচ্ছের পরিবেশটা যদি আমি পাই, চাঁদনি পশর রাতে যদি আমার মরণ হয় তাহলে তো আমি হাসতে হাসতে মরবো। তো সেই চমৎকার কথার চমৎকার গান শুরু করেছেন আপনি, জি, সেই গানটি আমরা এখন শুনবো। প্রিয় দর্শক, SI টুটুল। প্রিয় দর্শক, স্মাইল শো অনুষ্ঠানটি এতক্ষণ আপনারা দেখেছেন। আপনারা যারা কষ্ট করে আমাদের এই অডিটোরিয়ামে এসেছেন এবং টেলিভিশন সেটের সামনে আমাদের যে প্রিয় দর্শকরা আজকে এই বিশ্বকাপ ক্রিকেট খেলা চলাকালীন আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। আমাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পী অংশগ্রহণ করেছেন। তারা আপনাদেরকে মজা দিতে চেষ্টা করেছেন, আনন্দ দিতে চেষ্টা করেছেন। আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন সেটি আমরা জানি না। তবে যাই হোক, আগামীতে আমাদের প্রচেষ্টা আরও ভালো থাকবে, আরও ভালোভাবে আমরা চেষ্টা করব যেন দর্শকদের জন্য ভালো কিছু করা যায়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।